নমস্কার, চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কলাই চাষ সম্বন্ধে আলোচনা করব, বিশেষ করে মুগ কলাই এবং মাছ কলাই অর্থাৎ বীজ চাষ নিয়ে আলোচনা করব। কোন সময় বপন করা হয়, এর কি কি রোগ হয় এবং তার রোগ প্রতিকারের উপায় কি তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করছি মুগ এবং বীজ চাষের পদ্ধতি। এই যে মুগ চাষ, এটা একটা খারিফ চাষ। এটা সাধারণত বপন করা হয় একটা সিজন হচ্ছে ভাদ্র মাসের শেষের দিকে, আশ্বিনের প্রথমে, এবং একটা হচ্ছে মাঘ মাসের প্রথম দিকে। দুটোই খারিফ ফসল, কিন্তু ভাদ্র মাসে যেটা বপন করা হবে উঁচু জমিতে করতে হবে, যেন জল না দাঁড়ায়। কারণ জল দাঁড়িয়ে গেলে এই মুগ কিংবা মাছ কলাই, যেটা আমরা লোকাল ভাষায় বিধি বলি, এগুলো মারা যায়, বেশি জল সহ্য করতে না পেরে মরে যাবে। তার জন্য উঁচু জমিতে চাষ করতে হবে। ওই সময় জমি কাদা করে অর্থাৎ লাঙ্গল করে দিয়ে সম্পূর্ণ জল জমি থেকে বের করে দিতে হবে। তারপর বিধি কিংবা মুগ ছিটিয়ে দিতে হবে। কিছুদিন পরে অঙ্কুর হবে, এবং অঙ্কুর হওয়া পর্যন্ত ভালো করে লক্ষ্য করতে হবে যাতে পায়রা না বসে। কারণ পায়রা বসে গেলে সব খেয়ে নেবে, যার ফলে গাছের সংখ্যা কম হবে। বপন করার সময় কাঠা প্রতি 2 কেজি ফসফেট এবং 500 পটাশ দিলেই হয়। কারণ এটা হচ্ছে কলাই জাতীয় চাষ। এর মূলে রাইজোবিয়াম নামক এক প্রকার ব্যাকটেরিয়া থাকে, যা নাইট্রোজেন সংরক্ষণ করতে পারে, যার জন্য ইউরিয়া ব্যবহার না করলেই হয়। এবং সেই ফসলটা তোলা হয় অগ্রহায়ণের শেষে কিংবা পৌষ মাসে। এটা একটা দীর্ঘমেয়াদী ফসল। কিন্তু এই যে মুগ চাষটা আমরা করেছি, এটা স্বল্পমেয়াদী। এটা বপন করা হয়েছে মাঘ মাসের প্রথম দিকে। এখানে আগে আমন ধান ছিল। আমন ধান কাটার পর আমরা একবার লাঙ্গল করে দিয়েছিলাম। লাঙ্গল করে তারপর ডিসেম্বর মাসের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে দেওয়ার পর কিছু এখানে যেহেতু এঁটেল মাটি শুকতে প্রায় 7-8 দিন লেগেছিল, তারপরে কী করা হয়েছে, যখন মোটামুটি মাটির আর্দ্রতা লাঙ্গল করার মতন পরিস্থিতি হয়েছে, তখন সেই সময় বীজ বপন করা হয়েছে। বীজ বপন করার পদ্ধতি হচ্ছে, এখানে বীজ বপন করার আগে জৈব সার আমরা কাঠা প্রতি প্রায় 1 কুইন্টালের মতো দিয়েছি, এবং সিঙ্গেল সুপার ফসফেট 2 কেজি এবং পটাশ 500 করে দিয়েছি। অনেকেই কি করেন, আমন ধান করার পর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে বীজ বপন করে লাঙ্গল করিয়ে দেন। সেই রকম চাষ করলে কি হয়, আগাছার পরিমাণ বেড়ে যায়। আমরা যে পদ্ধতিতে করেছি, দেখুন, যখন প্রথম লাঙ্গল করে দিলাম, লাঙ্গল করার পর জল দিয়ে দেওয়ার ফলে মোটামুটি যত আগাছা ছিল প্রায় উঠে গেছিলো। তারপর আবার বীজ বপন করে সার দিয়ে আবার এক চাষ দিয়ে দিলাম, যার ফলে যে আগাছা বীজগুলো ছিল অনেক সংখ্যক কম হয়ে যায়। এই যে দেখছেন, আমাদের এখানে মোটামুটি আগাছার পরিমাণ যেখানে সেখানে 1-2টা আছে। এই যে এগুলা তুলে দিতে হবে। কিন্তু ডাইরেক্ট ধানের জমিতে জল দিয়ে মোটামুটি বীজ বপন করে এক চাষ দেওয়ার দিলে সেখানে আগাছার পরিমাণ অনেক বেড়ে যায়, এবং আগাছা পরিষ্কার করতে অনেক মজুর লাগে। সেই জন্য আমরা এই পদ্ধতিতে মুগ চাষ করব। এখন আলোচনা করব জমি নির্বাচন। এই মাঘ মাসে বীজ বপনের জন্য আমরা সাধারণত এঁটেল মাটি বেছে নেব, কারণ এটা গরমকালীন খারিফ ফসল, তার জন্য জলের প্রয়োজন বেশি। আমরা জানি মুগ গাছ কিংবা বিচি গাছ বেশি জল সহ্য করতে পারে না। যদি ড্রিপ সিঞ্চাই পদ্ধতিতে জল দেওয়া যায় তাহলে ভালো হয়, কিন্তু যদি পুরো জল সেচ করে দেওয়া হয় তখন গাছগুলো জল সহ্য করতে না পেরে মরে যাবে। সেই জন্য আমরা বৃষ্টির দিকে তাকিয়ে থাকি। ফাল্গুন চৈত্র মাসে 1 ফোঁটা বৃষ্টি হলে গাছ ভালো হয়। এবারে দেখছেন গাছ ভালোই হয়েছে, কারণ বপনের পর মোটামুটি মাঝে মাঝে হালকা ধরনের বৃষ্টি হয়েছে, খুব বেশি হয়নি, যার জন্য গাছের কোনো ক্ষতি করেনি, এবং ফলও ভালো হয়েছে। এরপর আলোচনা করছি মুগ গাছের কী কী রোগ হয় এবং তার প্রতিকার করার উপায় কী। মুগ গাছ ওঠার পর যখন শীতের শেষ হয় এবং গরমের শুরু হয়, তখন ছোট ছোট গাছে জাপোকা প্রচুর পরিমাণে দেখা দেয়। এই জাপোকা থাকলে গাছের পাতা শুষে নেয় এবং গাছকে দুর্বল করে ফেলে, এমনকি গাছের মৃত্যু ঘটে। এই জাপোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এসিটামিপ্রিড 20%। এর ব্যবসায়িক নাম হচ্ছে আমাদের এলাকায়
একটা হিসাবে আমরা পাই। এছাড়া ইমিডাক্লোপ্রাইড জাতীয় কীটনাশক, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাডমায়ার, টিডো, এইগুলি দিলে মোটামুটি যা পোকার হাত থেকে আমরা রক্ষা পাবো এবং গাছকে সঠিকভাবে বাঁচাতে পারবো। এর পরে যে রোগ দেখা যায় সেটা হচ্ছে পাউডারি মিলডিউ রোগ। আপনারা দেখবেন গাছের পাতায় এবং কাণ্ডে সাদা সাদা মতন হয়ে যায়, এটা হচ্ছে পাউডারি মিলডিউ রোগ। এটা একটা ছত্রাক ঘটিত রোগ। এই রোগ হওয়ার আগে কিংবা হওয়ার পরে আপনারা ভালো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করবেন, যাতে কার্বনিজম থাকে। এইরকম নানা ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় ভালো কোম্পানি, তাতে এই পাউডারি মিলডিউ রোগ ভালো হয়ে যাবে। এরপরে মুগে যেটা রোগ হচ্ছে হলদে মোজাইক রোগ। এটা মোজাইক ভাইরাসের প্রভাবে ঘটে। এর ফলে কি হয়, পাতা হালকা হলদে চিপচিপ হয়ে যায় এবং নিচের অংশ কালো হয়ে যায়, যার ফলে গাছটা রোগাক্রান্ত হয়ে যায় এবং কি হয়, ফুল ফলের ধারণ ক্ষমতা কমে যায়। এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা ইমিডাক্লোপ্রিড জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন, কিংবা ডাইফেনথেরিয়াম, যেটা ব্যবসায়িক নাম হচ্ছে পেগাসাস। এটা সাধারণত ভাইরাস গঠিত রোগ এবং এই ভাইরাস নিয়ে আসে নানা রকমের মাছি, সরু সরু ছোট ছোট সাদা মাছি, কালো মাছি, যেগুলিকে সাধারণত আমরা থ্রিপস বলে থাকি। সেগুলোর আক্রমণের ফলে এই ভাইরাস গঠিত রোগ হলদে মোজাইক ভাইরাস রোগ হয়। এর জন্য আপনারা ইমিডাক্লোপ্রাইড জাতীয় ওষুধ ব্যবহার করবেন। মুগের ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এখনও সম্পূর্ণ নিরাপদ নয়, কারণ এই অবস্থায় আপনার পাকা ফসলে নষ্ট হয়ে যেতে পারে যদি আপনারা সময় মতো কীটনাশক না দেন। কারণ এই সময় এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ প্রচুর থাকে, যেটা লেদা পোকা। লেদা পোকার হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য প্রোফেনোফোস 40% এবং সাইনোফেন্থেরিয়াম 4% আছে, যার ব্যবসায়িক নাম হচ্ছে প্রোফেক্স সুপার। এর সঙ্গে কাটঅফ 50 ব্যবহার করতে পারেন। প্রোফেক্স সুপার প্রতি লিটার জলে 2 মিলিগ্রাম এবং কাটঅফ ডাইফেনথেরিয়াম প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম করে মিশিয়ে ব্যবহার করলে কাজ ভালো হয় এবং এই ফল ছিদ্রকারীর হাত থেকে আপনারা রক্ষা পাবেন। এটা হলো রাসায়নিক কীটনাশক। যদি জৈব কীটনাশক ব্যবহার করতে চান তাহলে পোলার ব্যবহার করতে পারেন। এটা দীর্ঘদিন কাজ করে এবং গাছের এই গরমে পার্শ্ব প্রতিক্রিয়া কোনো দেখা দিবে না এবং গাছের ক্লোরোফিল ঠিক থাকে এবং গাছকে সবুজ সতেজ রাখে। পোলার এতে আছে সামুদ্রিক গাঁজার নির্যাস এবং অ্যাসকর্বিক অ্যাসিড। মোটামুটি এটা একবার দিলে এই গরমের সময়ও 12 থেকে 15 দিন কাজ করে ভালো, এবং যার ফলে আপনার এই ফল একটাও ছিদ্র করবে না এবং আপনার যে কষ্টের এই ফসল আপনারা ভালোভাবে ঘরে তুলতে পারবেন। মুগের যেসব রোগ এবং তার প্রতিকার করার উপায় কি কি কীটনাশক ব্যবহার করা হবে এসব নিয়ে আলোচনা করলাম। কিন্তু এই গরমের সময় কোন সময় কীটনাশক স্প্রে করবেন সেটা হচ্ছে মূল কথা। কারণ অনেকেই বলেন যে আমি অমুক কীটনাশক দিলাম, আমার কাজ করলো না। কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে আপনার সময় নির্ধারণটা, কোন সময়ে স্প্রে করবেন, কি কীটনাশক স্প্রে করছেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার কোন সময়ে কীটনাশকটা স্প্রে করছেন। একই কীটনাশক যদি আপনি এই গরমের সময় দুপুরে স্প্রে করে দেন তাহলে কোনো কাজ দিবে না। আপনাকে কীটনাশক স্প্রে করতে হলে যে কোনো ফসলে হয় ভোরবেলায়, না হলে সূর্যাস্তের পরে যদি আপনি কীটনাশক স্প্রে করেন তাহলে ভালো ফল পাবেন। কারণ দুপুরের সময় প্রচণ্ড তাপে এই কীটগুলা কী হয়, একদম গাছের গোড়ায় চলে যায়, পাতার নিচে। এমনকি অনেক কীট আছে, লেদা জাতীয় পোকা আমরা দেখেছি মাটির সঙ্গেও মিশে থাকে। তখন যদি আপনার এই কীটনাশক স্প্রে করেন কোনো কাজ দিবে না। সেই জন্য সূর্যাস্তের পরে স্প্রে করলে, এখানে আমি যদি পাতা এরকম নড়াই দেখছি, সরু সরু মাছি উঠছে এবং 1-2টা লেদা পোকাও পাতার উপরে চলে এসছে। কারণ এই সময়টায় তারা খাবার খায় কিংবা ভোরবেলায় খাবার খেতে উপরে চলে আসে, যার ফলে সেই পোকাটার উপর কীটনাশকটা পড়লে সেটা মারা যায়। কিংবা যদি কীটনাশক স্পর্শজনিত না হয়, অন্তর্বাহী হয়, তাহলে সেই যে পাতাটা খাচ্ছে সেটাই পড়লে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার ফলে তা মারা যায়। যার জন্য
আপনার 100% কাজ করে। সন্ধ্যার সময় এই কীটনাশক ব্যবহার করা আর একটা সুফল হচ্ছে কি, আমরা জানি গাছে যে ফুল হলে ফল হবে সেরকম কোনো কথা নয়। ফল হওয়ার জন্য পরাগ মিলনের প্রয়োজন। এই পরাগ সংযোগকে ঘটায় আমাদের যে উপকারী নানা রকমের কীট আছে, বোলতা, মৌমাছি, ভমরা, প্রজাপতি, এইসব পতঙ্গগুলা কি করে দিনের বেলায় এক ফুল থেকে অন্য ফুলে রেণু সংগ্রহ করে, যার ফলে পরাগ মিলন ঘটে, তখন ফুল থেকে ফলটা হয়। কিন্তু দুপুরে যদি আমরা কীটনাশক স্প্রে করি তখন তারা ফুলের মধু সংগ্রহ করতে আসে, সেই উপকারী পতঙ্গগুলো যদি মারা যায়, যার ফলে আপনার গাছে প্রচুর ফুল ফুটলেও ফল পাওয়া যাবে না। এর জন্য অবশ্যই সূর্যাস্তের পরে এই কীটনাশক ব্যবহার করতে হবে। এই সময় তারা নিজের বাসায় চলে যায়। আমরা দেখেছি মৌমাছিরা তাদের মৌচাকে থাকে, কিংবা প্রজাপতি, বোলতা নিজের বাসায় ফিরে যায়, যার ফলে তারা মারা যাবে না। গাছ এবং ফুল যেভাবে আসবে, যদি সময় মেনে কীটনাশক স্প্রে করেন তাহলে সেইভাবে আপনি ফল পাবেন। না হলে গাছে প্রচুর ফুল ফুটা সত্ত্বেও আপনার ফল হবে না। এটা আমাদের যারা চাষ করছেন এখন, এর সমস্যাটা আপনারা বুঝতে পারছেন। অনেক ফুল ফুটছে অন্যান্য চাষেও, কিন্তু ফল সেভাবে হচ্ছে না। এর জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে। উন্নত দেশগুলা সচেতন হয়ে গেছে, তারা চাষ করার সঙ্গে সঙ্গে মৌমাছি পালন করছে, যার ফলে তাদের মোটামুটি দুটোই লাভ হচ্ছে। একদিকে তারা মধু বিক্রি করতে পারছে, এবং সেই মৌমাছি গাছে গাছে যখন মধু সংগ্রহ করছে, ফুলের পরাগ সংযোগ ঘটাচ্ছে, যার জন্য সেই সব দেশগুলিতে ফলনের মাত্রাটা বাড়ছে। এটা হচ্ছে মাসকলাই, অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় বিধি বলি। এরা একই রকম পদ্ধতিতে চাষ করা হয় এবং একই সময় চাষ করা হয়। সেখানে যে রোগগুলো দেখা দেয়, এই চাষেও সেই রোগগুলো দেখা দেয়, এবং ওই একই কীটনাশক ব্যবহার করে একইভাবে আপনারা চাষ করতে পারবেন। তাহলে কলাই চাষ সম্বন্ধে যে আলোচনা করলাম কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।